যুদ্ধবিরতির পর গাজা ছাড়ল হামাস, কিন্তু তাদের ছায়া এখনো পুরো উপত্যকা জুড়ে। মধ্যপ্রাচ্যে এক নাটকীয় মোড়। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হতেই হামাস ঘোষণা দিয়েছে তারা আর গাজার শাসনে থাকবে না। এই সিদ্ধান্ত যেন যুদ্ধোত্তর গাজায় নতুন এক অধ্যায়ের সূচনা। কিন্তু প্রশ্ন এখন একটাই, হামাস কি সত্যিই সরে যাচ্ছে, নাকি এটি এক কৌশলগত নীরবতা? এএফপি জানিয়েছে হামাসের এক শীর্ষ নেতা নিশ্চিত করেছেন গাজার যুদ্ধোত্তর প্রশাসনে তারা অংশ নেবে না। তার ভাষায় এটি আমাদের জন্য একটি সমাপ্ত অধ্যায়। তবে সেই একই কণ্ঠে উচ্চারিত হয়েছে দৃঢ় বাক্য, হামাস এখনো ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ ক্ষমতার চেয়ার ছাড়লেও প্রভাবের রাজনীতি ছাড়ছে না তারা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পরই হামাস প্রকাশ করেছে একগুচ্ছ ছবি। অস্ত্রধারী সদস্যরা রাস্তায় টহল দিচ্ছে। বিবিসি জানিয়েছে ইসরায়েলি সেনা যেসব এলাকা থেকে সরে গেছে সেখানে প্রায় 7,000 নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে হামাস। তাদের দায়িত্ব গাজার আইন শৃঙ্খলা রক্ষা করা এবং ইসরায়েলি সহযোগীদের খুঁজে বের করা। যুদ্ধবিরতির পর হামাসের প্রথম প্রকাশ্য শক্তি প্রদর্শন যেন এক নীরব বার্তা, আমরা সরকার চালাবো না, কিন্তু নিয়ন্ত্রণ আমাদের হাতে। এখন প্রশ্ন, হামাস কেন হঠাৎ গাজার প্রশাসন ছেড়ে দিল? যুদ্ধের ক্লান্তিতে ভাঙা গাজাকে পুনর্গঠন করা এখন এক ভয়াবহ চ্যালেঞ্জ। অনেক বিশ্লেষক মনে করছেন হামাস হয়তো আপাতত পিছু হটে নিজের শক্তি পুনর্গঠনের কৌশল নিচ্ছে। তারা প্রশাসনিক দায় নয়, বরং প্রতিরোধের আগুন জিইয়ে রাখার দায়িত্ব নিতে চায়। কারণ হামাস জানে ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু প্রতিরোধী চিরন্তন। গাজার রাস্তায় আজ তাই এক অদ্ভুত নীরবতা। উপত্যকার আকাশে থেমে গেছে বোমার শব্দ, কিন্তু বাতাসে এখনো ভাসছে সেই চিরচেরা হুঁশিয়ারি, হামাস হারায়নি, শুধু অপেক্ষা করছে। বিশ্ব তাকিয়ে আছে এই ছোট্ট উপত্যকার দিকে, যেখানে যুদ্ধবিরতির নিচে এখনো জ্বলছে প্রতিরোধের আগুন। গাজা হয়তো শান্ত, কিন্তু তার হৃদয়ে এখনো ধ্বনিত হচ্ছে এক বাক্য, আমরা ফিরে আসব। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দেয়া এবং যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা ফিলিস্তিনের ঐক্য সরকারের হাতে ছেড়ে দিতে রাজি। তবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্র হবে না। এনবিসি নিউজকে একথা জানিয়েছে হামাসের ঊর্ধ্বতন এক রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম। তিনি বলেন, আমরা শাসন ক্ষমতা থেকে সরে যেতে এবং গাজার শাসন পরিচালনা একটি বোর্ড, সরকার বা কমিটির হাতে তুলে দিতে প্রস্তুত। ওদিকে হামাসের মুখপাত্র লতিফ আর কানুয়া আরব নিউজকে বলেছেন, গাজা প্রশাসন দেখভাল করার জন্য একটি কমিটি প্রতিষ্ঠার প্রস্তাবে হামাসের আপত্তি নেই, তবে ফিলিস্তিনি সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে হামাস। এর আগে হামাসের নেতারা যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিভক্ত ছিল, কিন্তু এখন হামাসের শীর্ষ সদস্যরা নিরস্ত্রীকরণ প্রশ্নে বিভক্ত বলেই মনে হচ্ছে। হামাস বলেছে তাদের 40,000 কর্মচারী গাজার সরকারি গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান, যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নিরাপত্তা বিভাগে কাজ করে। রাশিয়ার পর এবার ইরানের ঘোষণা, ভেনেজুয়েলার যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামছে তেহরান। যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার হুঁশিয়ারিতে কাঁপছে, ঠিক তখনই তেহরান দিল এক নতুন বার্তা, আমরা ভেনেজুয়েলার জনগণ ও সরকারের পাশে আছি, সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, জানালো ইরান। এটাই সেই মুহূর্ত যখন যুক্তরাষ্ট্র বুঝে গেল তাদের পশ্চিমা শক্তির সামনে আবারও দাঁড়িয়ে গেছে এক জোট, যার নাম রাশিয়া ও ইরান। ঘটনা শুরু লাতিন আমেরিকায়। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার কয়েকটি নৌকা বোমা হামলায় ধ্বংস করেছে। ওয়াশিংটন দাবি করেছে সেগুলো মাদক বহন করছিল, কিন্তু কারাকাস বলছে ওই হামলায় নিহত হয়েছে 20 জনেরও বেশি সাধারণ মানুষ। এটি ক্ষোভে ফেটে পড়েছে ইরান। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুধু উস্কানিমূলকই নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, এই বেপরোয়া কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতি হবে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ভেনেজুয়েলার সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে যেন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঠেকানো যায়। তেহরান বলছে এটি শুধু একই দেশের ব্যাপার নয়, এটি স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াই, আর সেই লড়াইয়ে ইরান কখনো পিছিয়ে থাকে না। এরপরেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুরু হয় তীব্র বিতর্ক। রাশিয়া যুক্তরাষ্ট্রের অভিযানে তীব্র সমালোচনা করে, আর ইরানের বিবৃতি গর্জে ওঠে, লাতিন আমেরিকায় যুদ্ধের আগুন জ্বালাচ্ছে ওয়াশিংটন। ওয়াশিংটনের যুক্তি, তারা মাদক কার্টেল দমনে অভিযান চালাচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প মাদক বিরোধী যুদ্ধে পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করছেন, তবে এই ব্যাখ্যায় কেউ সন্তুষ্ট নয়। ভেনেজুয়েলার প্রতিনিধি জাতিসংঘে অভিযোগ তোলেন, যুক্তরাষ্ট্র আমাদের উপকূলের কয়েক কিলোমিটার দূরে যুদ্ধজাহাজ, সাবমেরিন ও 10,000 সৈন্য মোতায়েন করেছে। এটা মাদক বিরোধী অভিযান নয়, এটা আক্রমণের প্রস্তুতি। তার কণ্ঠে প্রতিধ্বনিত হয় এক ঐতিহাসিক সতর্কবার্তা,
যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে, ভেনেজুয়েলা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। আমরা ছোট দেশ, কিন্তু কখনোই পরাজিত হব না। আমরা একসময় ছিলাম সাম্রাজ্যের কবরস্থান, প্রয়োজনে আবারও হব। এই ঘোষণা যেন ইরানের আত্মাকে জাগিয়ে তুলল, কারণ এই ভাষা ইরানের পরিচিত প্রতিরোধ, আত্মমর্যাদা ও স্বাধীনতার ভাষা। তেহরান বলছে, যেখানে অন্যায়ের আগুন জ্বলে সেখানে ইরানের অবস্থান সবসময় নির্যাতিতের পাশে। এদিকে ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্স 200 নামের বিশাল সামরিক মহড়া শুরু করেছে। লক্ষ্য দেশের তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রস্তুতি নেওয়া। আর সেই মহড়ায় ইরানের সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র দুনিয়ার তেল বাজারে একচেটিয়া আধিপত্য স্থাপন করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া যেমন সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে ঠেকাচ্ছে, তেমনি ইরান এখন লাতিন আমেরিকায় নতুন ভূমিকায়। একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে ক্যারিবিয়ান সাগর, উভয় প্রান্তেই এখন তেহরানের ছায়া। দুনিয়া তাকিয়ে আছে। ইরান একাই দাঁড়িয়েছে অদম্য ভঙ্গিতে, যেন ইতিহাসের ভাষায় ঘোষণা দিচ্ছে, যেখানেই সাম্রাজ্যবাদী আগ্রাসন, সেখানেই ইরানের প্রতিরোধ। ইসরায়েলের বহুমুখী যুদ্ধে কিভাবে ইয়েমেনের বিদ্রোহীরা হলো আঞ্চলিক শক্তি। গাজায় যখন যুদ্ধবিরতির নরম আলো জ্বলছে, তখন মধ্যপ্রাচ্যের আকাশে আরেকটি নীরব পরিবর্তন ঘটেছে। ইয়েমেনের হুথি যোদ্ধারা, যারা 2 বছর ধরে ইসরায়েল ও তার মিত্র জাহাজের ওপর অবিচল হামলা চালিয়েছিল, হঠাৎই থেমে গেছে। কিন্তু থেমে গিয়েও তারা এখন আলোচনার কেন্দ্রে, কারণ এই থেমে যাওয়া মানে পরাজয় নয়, বরং শক্তির প্রকাশ। হুথি নেতা আব্দুল মালিক আল হুথি তার যোদ্ধাদের নির্দেশ দিয়েছেন, যতক্ষণ ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি মানবে, ততক্ষণ আমরাও থামব। এক সৌদি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে নয়, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি থেকেই এসেছে। এটাই হুথিদের শক্তির প্রকাশ। তারা আলোচনা ছাড়াই নিজেদের নিয়ম তৈরি করে। ইসরায়েল ও হামাসের যুদ্ধ যখন মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিচ্ছিল, তখন হুথিরা নিঃশব্দে কিন্তু কার্যকরভাবে নিজেদের অবস্থান বদলে নিচ্ছিল। একসময়ের বিদ্রোহী গোষ্ঠী আজ এক গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে। কিংস কলেজ লন্ডনের প্রতিরক্ষা বিশ্লেষক আন্দ্রেয়াস গুইগ বলেন, মাত্র 2 বছরে হুথিরা এক অরাষ্ট্রীয় শক্তি হিসেবে অসাধারণ সামরিক সক্ষমতা দেখিয়েছে। লোহিত সাগরে তাদের আক্রমণ বিশ্ব বাণিজ্যকে কাঁপিয়ে দিয়েছে। ইউরোপ থেকে এশিয়াগামী জাহাজগুলোকে বাধ্য করেছে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে। ফলে সামুদ্রিক বাণিজ্য 70% পর্যন্ত কমে গেছে। ইসরায়েলি প্রতিশোধের মধ্যেও হুথিরা একের পর এক আঘাত হেনেছে। দক্ষিণ ইসরায়েলের র্যামন বিমানবন্দর থেকে শুরু করে ইলাতের হোটেল, তাদের মিসাইল হামলা বারবার ইসরায়েলি প্রতিরক্ষাকে অচল করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইয়েমেনে হামলা চালায়, তখনও হুথিরা থামেনি, বরং পাল্টা আক্রমণে বাধ্য করেছে আমেরিকাকে পিছু হটতে। লেবাননের বিশ্লেষক আলী রিজক বলেন, হুথিরা আমেরিকাকে ইসরায়েল থেকে আলাদা হতে বাধ্য করেছে। এটা ছোট কিছু নয়। আমেরিকা $1 বিলিয়ন বেশি খরচ করেও ইয়েমেনের আকাশে শ্রেষ্ঠত্ব দেখাতে ব্যর্থ হয়েছে। হুথিদের শক্তি শুধু অস্ত্রে নয়, সংগঠনে। গ্রিক বলেন, তারা একটি নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্ক, উপজাতি, ধর্মীয়, নিরাপত্তা ও বাণিজ্যিক শক্তির সমন্বয়। একজন নেতা নিহত হলেও গোষ্ঠীটি থেমে যায় না। এই কাঠামোই তাদের অদম্য করে তুলেছে। ইসরায়েলের তুলনায় হুথিরা ভৌগোলিকভাবেও সুবিধাজনক অবস্থানে। লেবাননের মতো সীমান্তে নয়, দূরত্ব তাদের রক্ষা দেয়। ফলে তারা তুলনামূলকভাবে কম ঝুঁকিতে থেকেও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে পারে। হুথিদের এই লড়াই শুধু সামরিক নয়, এটি একটি আখ্যানমূলক বিজয়। ইয়েমেন বিশেষজ্ঞ আরওয়া মুগদাদ বলেন, লোহিত সাগরে হুথিদের হস্তক্ষেপ তাদের অভ্যন্তরীণ বৈধতা বাড়িয়েছে এবং আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। আরব বিশ্বের নীরবতার মাঝে তারা যেন একমাত্র কণ্ঠ, যারা গাজার জন্য অস্ত্র তুলে নিয়েছিল। একসময় যাদের বলা হতো ইরান সমর্থিত বিদ্রোহী, আজ তারা প্রতিরোধ অক্ষের কেন্দ্রীয় শক্তি। গ্রিগের ভাষায়, তারা একমাত্র আরব শক্তি যারা নিয়মিতভাবে ইসরায়েলের ভেতরে আঘাত হেনেছে। জাতিসংঘের তথ্য বলছে, 2022 সালে হুথি যোদ্ধার সংখ্যা ছিল 2,20,000, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 3,50,000-এ। গাজার যুদ্ধ হুথিদের জন্য এক পতাকা তৈরি করেছে, যার চারপাশে জনগণ একত্র হয়েছে। যদিও শাসন ব্যবস্থা দুর্বল, তবুও সমর্থন বেড়েছে। গাজার সাথে আরবদের বিশ্বাসঘাতকতা। গোপনে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে 6 আরব রাষ্ট্র। প্রকাশ্যে ইসরায়েলকে নিন্দা করলেও পর্দার আড়ালে আরব দেশগুলোর একটি দল নাকি ইসরায়েলের সঙ্গে কাজ করছে, এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ওয়াশিংটন পোস্ট। 11 অক্টোবর প্রকাশিত মার্কিন এই প্রতিবেদনে ফাঁস হওয়া সরকারি নথির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গাজার যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 6 আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে একটি গোপন সামরিক জোটে অংশ নিয়েছে।
পর্দার আড়ালে গোপন জোট। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান ও বাহরাইন এই 6 আরব রাষ্ট্রই নাকি সেই নেটওয়ার্কের সদস্য। তাদের সামরিক কর্মকর্তারা নিয়মিতভাবে ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন, তাও আবার যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতেই। প্রতিবেদনটি আরও জানায়, এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল রিজিওনাল সিকিউরিটি কনস্ট্রাক্ট বা আঞ্চলিক নিরাপত্তা নির্মাণ। এটি পরিচালনা করেছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। কিন্তু প্রশ্ন হলো, এই জোট কাদের বিরুদ্ধে? গাজার মানুষদের রক্ষার জন্য নয়, বরং ইরান ও তার মিত্রদের মোকাবিলার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল এই জোট। গোপন সামরিক প্রশিক্ষণ। ফাঁস হওয়া নথিতে দেখা গেছে 2022 সাল থেকেই মার্কিন ঘাঁটিতে ইসরায়েলি ও আরব কর্মকর্তাদের গোপন বৈঠক হচ্ছিল। সেখানে তাদের যৌথ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং টানেল যুদ্ধের মতো প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে। এমনকি সৌদি ও কাতারের কর্মকর্তারাও নাকি ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর গতিবিধি নিয়ে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছেন। আরও চমকপ্রদ তথ্য, মার্কিন রেকর্ডে নিশ্চিত করা হয়েছে যে আরব ও ইসরায়েলি সেনাদের একসঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল হামাসের টানেল যুদ্ধ কৌশল শনাক্ত করতে। প্রকাশ্যে বিরোধ, গোপনে সমর্থন। সবচেয়ে বড় টুইস্ট, এই সহযোগিতা চললেও ইসরায়েল 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। এরপর মার্কিন প্রশাসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাধ্য করে কাতারের কাছে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন হামলা না করার প্রতিশ্রুতি দিতে। তবু সম্পর্ক ছিন্ন হয়নি, বরং ফাঁস হওয়া তথ্য বলছে 2024 সালের শুরুতেই কাতারের আল উদিদ বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত হয় আরও একটি গোপন বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রতিনিধিরা। তারা মার্কিন সামরিক চ্যানেলের মাধ্যমে প্রবেশ করেন যাতে প্রকাশ না পায় এই গোপন উপস্থিতি। ইরানকে কেন্দ্র করেই জোট। নথিতে আরো বলা হয়েছে, এই আরব ইসরায়েলি জোটের মূল লক্ষ্য ছিল ইরান ও তার প্রভাবশালী মিত্রদের মোকাবিলা করা। গাজা নয়, বরং ইরানের বিরুদ্ধে শক্তি গঠনের দিকেই তাদের মনোযোগ ছিল। এমনকি এই জোট ইরান ও তার সহযোগী মিলিশিয়াদের অশুভ অক্ষ বা এক্সিস অফ ইভিল বলে অভিহিত করেছে। আরব বিশ্বের কিছু সেনা ঘাঁটিতে নাকি এক ভিন্ন সুর বাজছে ইসরায়েলের সঙ্গে গোপন সহযোগিতার। এই প্রকাশ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন ঝড় তুলেছে। এই প্রকাশ প্রশ্ন তুলছে, আরব ঐক্যের মুখোশের আড়ালে কি আসলেই লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা?